কেবলমাত্র একটি ভিক্টরি চিহ্ন মুহূর্তেই পাল্টে দিল বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের মোড়। শুধু মানুষটির নয়, গোটা রাজনৈতিক দলটির নিয়তিও লেখা হয়ে গেল এই একই সাথে। দুপুর 12:10 এই কাদের মোল্লার যে রিভিউ পিটিশন দায়ের করা হয়েছিল, বলছি জামাতের সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার কথা। 5 ফেব্রুয়ারি ঢাকার আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালত থেকে বের হয়ে আসার মুহূর্তটি জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার জীবনে যেমন, ঠিক তেমন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসেও এমনই এক গুরুত্বপূর্ণ মুহূর্ত যা নিমিষেই উল্টে পাল্টে দিয়েছিল সমস্ত সমীকরণ। এই ছবি রাত 12টার কিছুক্ষণ পরের। 71-এর কসাই কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলিয়ে স্লোগান দিচ্ছেন স্বাধীনতার সপক্ষের লোকজন। এমন খড়কুটো থেকে দাবানল লাগার ব্যাপারটা রাজনীতিতে নতুন কিছু না, এবং এর সাক্ষী খোদ 2024। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? ফ্যাসিস্ট সরকারের রাজাকারের বাচ্চা মন্তব্য থেকে রাতারাতি গদি হাতছাড়া হওয়ার ঘটনা ঘটেছে একদম ঠিক আমাদের চোখের সামনেই। মানুষ দেখল রাজনীতিতে ছোট কোনো কথা কিংবা ভঙ্গিমাও বিস্ফোরিত করতে পারে মানুষের ভেতরে দীর্ঘকাল ধরে জমে থাকা আগ্নেয়গিরিকে। ঠিক এই আগ্নেয়গিরির আগুনেই মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধীদের পুড়িয়ে দিতে 2013 সালে সৃষ্টি হয়েছিল শাহবাগের আন্দোলন এবং তার বিখ্যাত গণজাগরণ মঞ্চ। শাহবাগ নিয়ে যখন তর্ক বিতর্কে সরগম করছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া, খবরের কাগজের পাতা, তখন মনে প্রশ্ন আসতেই পারে যে কি এমন হয়েছিল শাহবাগে, বা এত কেন ডিবেট, এবং শাহবাগী ট্যাগটা লাগছে আসলে কাদের গায়ে? 2013 থেকে 2025 দীর্ঘ 12 বছরে শাহবাগ নিয়ে মানুষের দৃষ্টিকোণ পাল্টেছে কতটা, কারা এর পক্ষে আর কারাই বা এর প্রতিরোধে দাঁড়িয়েছে। আর এই সব কিছু মিলিয়েই আমাদের আজকের ভিডিও। আমরা আজকের ভিডিওতে শাহবাগের সৃষ্টি, উত্থান, ভাঙন কিংবা আবার জাগরণ সম্পর্কে একেবারে বিস্তারিত একটা আলাপে বসবো, কিন্তু তার আগে ছোট্ট কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা অ্যানাউন্সমেন্ট। এখন এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন কিংবা বিসিএস যে কোনো পরীক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি ও সেলফ প্র্যাকটিসের সকল সমাধান পাওয়া যাচ্ছে চর্চা অ্যাপে। আপনাদের জানানোর আগে আমি নিজেও চর্চায় অ্যাকাউন্ট খুলেছি, ঘাটাঘাটি করে দেখেছি, এবং সবচেয়ে মজার বিষয় যেটা দেখলাম সেটা হচ্ছে এখন শুধু বিসিএস না, এসএসসি, এইচএসসি, অ্যাডমিশনের সকল স্টুডেন্টদের জন্য 10 লক্ষেরও বেশি প্রশ্নের ডাটাবেজ ক্রিয়েট করা আছে, যেখান থেকে একটা স্টুডেন্ট যতবার খুশি ততবার অধ্যায় ও টপিক ভিত্তিক পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারবে। আমার মনে হয় আমরা অনেকেই হয়তো পর্যাপ্ত প্র্যাকটিসের অভাবে পরীক্ষায় ভালো করতে পারি না, এবং তাদের জন্য এইটা একটা সেরা সলিউশন হবে। আর শুধু তাই না, ওদের ডিজিটাল প্রশ্ন ব্যাংক সেকশনটা আমার কাছে লেগেছে সেরা। বিগত সকল বছরের বোর্ড প্রশ্ন, অ্যাডমিশন প্রশ্ন কিংবা বিসিএস এর প্রশ্নের সম্পূর্ণ ডিজিটাল ভার্সন অ্যাপের মধ্যেই পাওয়া যায়। আবার একজন স্টুডেন্ট পরীক্ষা দিয়ে সারা দেশের মধ্যে লিডার বোর্ড নিজেও দেখতে পারবেন যে আসলে তার অবস্থানটা কেমন। চর্চা অ্যাপের এই একাধিক ফিচার ও পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য যা যা প্রয়োজন তার সব ধরনের সুবিধাই কিন্তু পাওয়া যাচ্ছে শুধুমাত্র একটা সাবস্ক্রিপশনে। সাথে তামজিদ 25 কুপন কোড ইউজ করলেই পাবেন 25% ডিসকাউন্ট। অ্যাপটি ফ্রিতে ডাউনলোড করে ইনস্টল করুন, নিজেই দেখুন, যাচাই বাছাই করুন, এরপরে আপনি এই সাবস্ক্রিপশন নিলে নিতেই পারেন। বাকি কথা কমেন্ট বক্সে, আমরা খুব দ্রুত আবার আমাদের ভিডিওতে ফিরে যাব। শুরুতেই শাহবাগ সৃষ্টির ঘটনাটাকে একেবারে সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখা যাক। আশা রাখি 13 সালের মতো হুজুগে আবার আমাকেই ট্যাগ লাগিয়ে দিবেন না। আগে শুনুন, তারপর আপনি নিজেই বুঝতে পারবেন। 2013 সালের 5 ফেব্রুয়ারি চলছিল আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের বিচার। যারা 71-এর স্বাধীনতার লড়াইয়ে নিজের দেশের বিরুদ্ধে গিয়ে হাত মিলিয়েছিল পাকিস্তানিদের সাথে, তাদের বিচার দেশের মাটিতেই হচ্ছিল 42টা বছর পর। বিচারে আদালত রায় দিল যাবজ্জীবন কারাদণ্ডের। মানুষ যখন দেখার আশা করছিল যে আদালতের রায় শুনে যুদ্ধাপরাধীদের চেহারার মুখের মলিন অবস্থা হবে, আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের ক্যামেরার দিকে তাকিয়ে জনাব কাদের মোল্লা আঙুল উঁচিয়ে দেখালো বিজয়সূচক ভি চিহ্ন। চেহারায় নেই কোনো ধরনের উদ্বেগ। এই ছবি সেদিন ছড়িয়ে পড়ে টেলিভিশনের প্রতিটি চ্যানেলে, এমনকি পরদিন দেশের প্রায় সব দৈনিকে প্রথম পাতায় প্রকাশিত হয় এই একই অস্বস্তিকর ছবি। বিজয়ের চিহ্ন দেখানো কাদের মোল্লার শান্ত চেহারা যেন এটা কোনো বিষয়ই নয়। ঘটনার টার্নিং পয়েন্ট ঠিক এই জায়গা থেকেই শুরু। না, কেউই মানতে পারছিল না যে রায়ের পরে এইরকম একটা পরিস্থিতি দেখতে হবে। এই সাবলীল আচরণ কেউই মানতে পারছিল না। প্রশ্ন উঠছিল বিচার ব্যবস্থাকে নিয়ে। রাজনীতিতে 14 শিকে আটকা পড়া, আবার শিকের ফাঁক গলে বেরিয়ে যাওয়া, সবটাই বুঝি পানির মতো সহজ।
সববার এমন হলেও এইবার যে এটা হতে দেওয়া যাবে না, কারণ এইবার অভিযোগ দেশদ্রোহিতার, দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতার। সেদিনই রাজধানী শাহবাগে জড়ো হয় একদল তরুণ তরুণী। প্রশ্ন তোলে রাষ্ট্রের কাছে, চিহ্নিত যুদ্ধাপরাধীর বিচারে চূড়ান্ত শাস্তি কেন হবে না? কেন হলো না ফাঁসির রায়? রাত পেরিয়ে সকাল হতেই অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হলো পুরো দেশ। একে একে বিভিন্ন পেশা শ্রেণীর লাখ লাখ মানুষ যুক্ত হতে থাকে তাদের সাথে। মুহূর্তেই উত্তাল হয়ে ওঠে পুরো দেশ, এমনকি বিদেশে ওঠে একই ঝড়। মূলত আব্দুল কাদের মোল্লার সেই ভি চিহ্ন দেখানো ছবি যেন তাদের ক্রোধকে উস্কে দিয়েছিল দ্বিগুণ। এরই সাথে গড়ে ওঠে শাহবাগের বিখ্যাত গণজাগরণ মঞ্চ। কিন্তু প্রশ্ন হলো কারা? সবার মনে একই প্রশ্ন, সেদিন কারা জড়ো হয়েছিল শাহবাগের সেই মঞ্চে? স্বাধীনতা বিরোধী অপশক্তিকে রুখতে কারা সেদিন ঢাল বনে গিয়েছিল? সে তরুণরা ছিল প্রগতিশীল চিন্তাধারার, কেউ ব্লগার, কেউ অনলাইন অ্যাক্টিভিস্ট, কেউ বা বামপন্থী দলের মানুষ, যাদের সাথে পরবর্তীতে যুক্ত হয়েছিল লাখো সাধারণ জনতা। যেহেতু আন্দোলনের কেন্দ্রবিন্দু শাহবাগ, তাই সবার নামের সাথে জুড়ে গেল শাহবাগী ট্যাগ। ভিডিওর ঠিক এই পর্যায়ে এই বিষয়ে আমি অল্প কিছু কথা যুক্ত করতে চাই, যেগুলো নিয়ে খুব সাধারণত কথা হয় না বা সাধারণত আলোচনায় আসে না। শাহবাগী কিংবা বামপন্থী দলের কথা শুনলেই অনেকেই গোসল করে না, ইসলাম বিদ্বেষী, মাথায় বা কপালে বড় লাল টিপ, গায়ে দুর্গন্ধ, এই ধরনের একটা ন্যারেটিভ দাঁড় করাচ্ছেন বা এই কথাগুলো বলে নাক ছিটকাচ্ছেন। কিন্তু সত্যিকার অর্থেই এই যে বামপন্থা দল, এই বিষয়টা সম্পর্কে আমরা কতটুকু আসলে জানি? বামপন্থী বা বাম ডান পন্থার ধারণাটা এসেছে মূলত ফরাসি বিপ্লবের সময়। ফরাসি এস্টেটের সময় বাম দিকে বসতো বিরোধী দল আর ডান দিকে বসতো শাসক দল। বাম দিকে বসার কারণে তাদের বলা হতো বামপন্থী। বামপন্থাকে সাধারণত উদারনীতিবাদ, সমাজতান্ত্রিক বা প্রগতিশীলতার সাথে মেলানো হতো, আর ডানপন্থাকে মেলানো হতো প্রথাগত রক্ষণশীল বা রাজতন্ত্রবাদীদের সাথে। যেখানে বামপন্থীদের মূল লক্ষ্য সামাজিক গণতন্ত্র, অন্যায়ের বিরুদ্ধে জাগরণ, প্রত্যেকটা মানুষের অধিকারের পক্ষে কথা বলা, উদারনীতি, সেখানে কিছু মানুষের মাথামোটা ভুল কর্মকাণ্ডের জন্য কলঙ্কিত হচ্ছে, দূষিত হচ্ছে বামপন্থার মতো সব মানুষের জন্য সমান অধিকার নিয়ে কথা বলা এই আইডিয়াটাই। শাহবাগে জড়ো হওয়া মানুষগুলোর ভেতরে কেউ ছিল ধর্মীয় অনুশাসনে বিশ্বাসী, কেউ ছিল লীগ বিরোধী, কেউ বা মানবতার কাণ্ডারি। এদের কেউ সেদিন রাজনৈতিক মতাদর্শ ফলাতে জড়ো হয়নি, একত্রিত হয়েছিল দেশদ্রোহিতার ন্যায্য বিচারের দাবিতে। কিন্তু নিঃস্বার্থ এই আন্দোলনকে রাজনীতির কুটচালে জড়াতে খুব বেশি সময় লাগলো না। যখনই নিরপেক্ষভাবে আন্দোলন করা তরুণরা বুঝতে পারলো যে তাদেরকে রাজনৈতিক পারপাসে ব্যবহার করা হচ্ছে, মোদ্দা কথা অপব্যবহার করা হচ্ছে, তখনই কিন্তু অনেকেই সরে এসেছিলেন সেখান থেকে। পরবর্তীতে ছাত্রলীগই এই মঞ্চ নিয়ন্ত্রণ করেছে। এই ধরনের একটা দাবিতে গণজাগরণ মঞ্চের কৃতিত্ব নিতে এসেছে কখনো ছাত্রলীগের সভাপতি বা কখনো ক্ষমতাসীন আওয়ামী লীগ দলের সঙ্গে ভালো সম্পর্ক বা নৈকট্য থাকা ইমরান এইচ সরকার। অনেকের মতে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে ভালো সম্পর্ক এবং নৈকট্য থাকার কারণেই আওয়ামী লীগের পক্ষ থেকে ইমরান এইচ সরকারকে সামনে ঠেলে দেওয়া হয়েছিল, যাতে শাহবাগ আন্দোলন আওয়ামী লীগের নিয়ন্ত্রণে থাকে। শুধু কি নেতা, এই আন্দোলনের সাথে জড়িত থাকার অভিযোগ আছে আইন শৃঙ্খলা বাহিনী বা গোয়েন্দা বাহিনীরও। শুরুটা প্রগতিশীল দেশপ্রেমের চেতনা আঁকড়ে ধরা তরুণদের দিয়ে শুরু হলেও কিছুদিনের মধ্যেই নিজের স্বকীয়তা হারায় শাহবাগের আন্দোলন। এটা তো হবারই ছিল, কারণ পুরো বিষয়টার গোড়াতেই ছিল গন্ডগোল। তখন ঠিক বোঝা না গেলেও আজ 12 বছর পর এসে 2025 সালে দাঁড়িয়ে আগের চিত্রের দিকে তাকালে চোখে পড়ে ফ্যাসিস্ট সরকারের সূক্ষ্ম জাল বেছানো একটা কঠিন নীল নকশা ছিল শাহবাগ 2013। তরুণদের দেশপ্রেমকে পুঁজি করে নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করে ফেলা হলো কতই না সহজে। পরিকল্পনার এই নীল নকশা বুঝতে আগে বুঝতে হবে আওয়ামী লীগের স্বার্থটা কি ছিল, কেন মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছিল সর্বোচ্চ শাস্তির জন্য। এটা কি শুধুই দেশপ্রেম, নাকি ফাঁকা মাঠে গোল দেওয়ার ব্যাকগ্রাউন্ড তৈরি? ওকে, আমি বিষয়টাকে একেবারে ভেঙে বোঝাচ্ছি, কিন্তু তার আগে আমাদেরকে বুঝতে হবে আওয়ামী লীগের সাথে জামায়াতের সম্পর্কটা কি। নিজের প্রতিপক্ষকে একদম চিরতরে রাস্তা থেকে সরানো আওয়ামী লীগ সরকারের জন্য ডাল ভাত। বিগত 17 বছরে এর হাজার হাজার উদাহরণ রেখে গেছে দলটি, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে এই চক্রান্ত বাস্তবায়ন করা একটু হলেও কঠিন। আচ্ছা, আমি বারবার চক্রান্ত শব্দটা কেন বলছি একটু খেয়াল করে দেখুন তো। 2013-তে জামাতের বিপক্ষে আওয়ামী লীগ সরকারের যে কঠিন চেহারা দেখা গিয়েছে তা সবসময় কি এমনটাই ছিল? ব্যাপারটা কিন্তু আসলে একদমই এরকম না। যুদ্ধাপরাধের কালিমা পরিষ্কারভাবে গায়ে জড়িয়ে থাকা সত্ত্বেও বিভিন্ন রাজনৈতিক অদল বদল প্রেক্ষাপটের মাধ্যমে 1979 সালে আবার রাজনীতির মাঠে আসার স্বীকৃতি পায় জামায়াত। অবাক করা ব্যাপার হচ্ছে 2013-তে যাদেরকে যুদ্ধাপরাধী বলে গলার রগ ফোলাচ্ছিল আওয়ামী লীগ সরকার, তারাও ঠিকই রাজনৈতিক দল হিসেবে মেনে নেয় জামায়াতকে, যার প্রমাণ এরশাদ বিরোধী আন্দোলন। এই আন্দোলনের সময় আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত তিনটি দলই কিন্তু একসাথে আন্দোলন করেছিল, তাও আবার হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে।
আবার 1991 সাল, স্বাধীনতার কেবলমাত্র 20 বছর। বিএনপি নির্বাচিত সরকার হওয়ার কয়েক বছরের মধ্যেই আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনের ডাক দেয়। জামায়াতও শরিক হয় একই আন্দোলনে। আর এই খেলাটা অনেক ইন্টারেস্টিং। আমার কাছে বাংলাদেশের রাজনীতিতে ঘটে যাওয়া সবচাইতে ইন্টারেস্টিং একটা পলিটিক্যাল মুভ। আওয়ামী লীগের লক্ষ্য ছিল বিএনপি ও জামায়াতের জুটিটি ভাঙা, অপরদিকে জামায়াতের লক্ষ্য ছিল রাজনীতিতে আওয়ামী লীগের সার্টিফিকেট পাওয়া। কেয়ারটেকার সরকারের দাবিতে জামায়াত ও আওয়ামী লীগ উভয় পক্ষ মিলিতভাবে আন্দোলন করে। এমনকি কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার আন্দোলনের সময় জনাব মুজাহিদের সাথে টেলিফোনে শেখ হাসিনার অসংখ্যবার কথাও হয়। তো এই আন্দোলন সার্থক হলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনও হয়। খেয়াল করে দেখুন, এবারও কিন্তু আওয়ামী লীগ এবং জামায়াত কাঁধে কাঁধ মিলিয়ে ব্যাপারটাকে হাসিল করেছে। ব্যাপারটা পজিটিভ নাকি নেগেটিভ সেই আলাপ আলোচনায় ঠিক এই মুহূর্তে আমি যাব না, কিন্তু একটা বিষয় কিন্তু সবার কাছেই গ্রহণযোগ্য এবং পরিষ্কার, বাংলাদেশ একটা মুসলিম প্রধান দেশ এবং এই মুসলিম প্রধান জাতি কিংবা মানুষ ধর্মীয় লেবাসের পোশাক পরিহিত মানুষকে বেশি পছন্দ করে, যেটা খুবই স্বাভাবিক একটা বিষয়। আওয়ামী লীগ তখন ধর্মীয়ভাবে মানুষকে পাশে পাওয়ার জন্য জামায়াতকে পাশে রেখে প্রচারণা চালায়। ঠিকই উদ্দেশ্য সফলও হয়। সে নির্বাচনে আওয়ামী লীগ বিশাল সংখ্যক ভোট পেয়ে বিজয়ীও হয়েছিল। একইভাবে বিএনপির সাথেও জামায়াতের বেশ সখ্যতার সম্পর্ক ছিল বেশ বড় একটা সময় ধরে। তবে প্রশ্ন উঠে আসে, এই সবই কি স্বার্থের খাতিরে নয়? ততদিনে জামায়াতের নাম হয়ে গেল রাজনীতির গেম চেঞ্জার দল। যাদের সাথেই দলটি থাকে তাদেরই বিজয়ের সম্ভাবনা বেড়ে যায়। ইতিহাসের বাস্তবতা এটাই। মুক্তিযুদ্ধের চেতনার গান সারা দিন গাইলেও যখন রাজনৈতিক স্বার্থ হাসিলের সময় হয় তখন সব দলই জামায়াতকে ব্যবহার করে রাজনীতির মঞ্চে উপরে থাকার চেষ্টা করেছিল। অথচ জামায়াত যে যুদ্ধে দেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল তখন তা নিয়ে কারো মাথা ব্যথা ছিল না। তাহলে গলায় গলায় যাদের সাথে এত ভাব, হুট করে কেন তাদের প্রতি আওয়ামী লীগ সরকারের এত ঘৃণা ফুঁসে উঠল? পরিকল্পনার নীল নকশায় আবার ফিরে আসি 2013-তে। সময়টা খেয়াল করুন, 2014-তে কিন্তু নির্বাচন ছিল। তার মানে সময়টা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে। স্বৈরাচারতন্ত্র কায়েম করতে প্রয়োজন ছিল প্রতিপক্ষকে একেবারে শিকড় সহ উপড়ে ফেলা। বিরোধী দল বিএনপির বিশাল একটা শক্তির উৎস যখন জামায়াত, তখন তাদের দুর্বলতা সবার জানা। ব্যাস, ঝোপ বুঝে কোপ দিতে দেরি করেনি ফ্যাসিস্ট সরকার। জামাতের নেতার এক মুহূর্তের অভিব্যক্তি, জনগণের উপচে পড়া ক্রোধ আর আসন্ন নির্বাচনে জেতার আগাম নীল নকশা সব একসাথে দুয়ে দুয়ে চারে মিলে গেল 2013-র শাহবাগ গণজাগরণ মঞ্চে। মানুষের আবেগকে পুঁজি করে শুরু হলো মিডিয়া ম্যানিপুলেশন। মিডিয়ার কভারেজগুলো প্রতিনিয়ত আগুনে ঘি ঢালছিল। ঠিকই জামায়াতের পুরো দল নিমিষেই ধরাশায়ী হয়ে গেল জনতার ক্রোধের কাছে। সাথে শাহবাগে ক্রমেই বাড়তে থাকলো ছাত্রলীগের আধিপত্য। শাহবাগে যারা ছুটে এসেছিল দেশপ্রেমে বিবেকের তাড়নায়, তারা ব্যাপারটাকে বুঝতে পেরে পিছু হটতে শুরু করলো। শেষমেশ যে সরকারের নিয়ন্ত্রণে চলে গেল পুরো শাহবাগ, সেটা নিয়ে কি এখনো দ্বিমত রাখা যায়? কিন্তু শুধু শাহবাগ না, এখানে একই সাথে আরেকটা টুইস্ট আছে। শাহবাগ নিয়ে বিতর্ক যেখানে থাকবে সেখানে শাপলা চত্বরের বিভীষিকার কথা আসবেই। কিন্তু কোন যোগসূত্রে গাথা এই দুইটি ইস্যু? শাহবাগের গণজাগরণ মঞ্চে অনলাইন অ্যাক্টিভিস্ট এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা বেশি সম্পৃক্ত ছিল। এদের মধ্যে বামপন্থী বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা কর্মীদের পদচারণা ছিল অনেক। কিন্তু বামপন্থীদের তকমা নিয়ে কিছু শেয়াল রূপী মানুষ সেদিনও মিশেছিল ভিড়ে। সত্যিকারের বামপন্থায় যেখানে উদার নীতি শেখায়, সেখানে কিছু ব্লগার ইসলাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে অসহিষ্ণুতার পরিচয় দিল কয়েকদিন পরেই। উদ্দেশ্য ইসলামোফোবিয়ার প্রচার। এরপর যা হবার তাই হলো। ধর্মের উপর আঘাত মেনে নিতে পারল না ধর্মপ্রাণ মানুষ। 5ই মে ঢাকার বিভিন্ন প্রান্ত দিয়ে ঢোকা সারা দেশের মানুষ একত্রিত হলো ঢাকার বাণিজ্যিক কেন্দ্র শাপলা চত্বরে। মূলত 13 দফা দাবি তুলে হেফাজতে ইসলাম ওই কর্মসূচি দিয়েছিল। সেই রাতে রাজধানীর অন্যতম বাণিজ্যিক এলাকা মতিঝিলের শাপলা চত্বর ঘিরে তৈরি হয়েছিল এক ভীতিকর পরিবেশ। পুলিশ, র্যাব, সীমান্তরক্ষী বাহিনী, বিজিবির অভিযানে শুরু হয় অপারেশন ফ্ল্যাশ আউট। শত শত ফাঁকা গুলি, সাউন্ড গ্রেনেডের শব্দ, অন্ধকার এলাকায় এসবের আলোর ঝলকানি মুহূর্তেই বিভীষিকাময় পরিবেশের সৃষ্টি করেছিল। 2013 সালের 5ই মের সহিংসতা এবং পরদিন 6ই মে 2 দিনের সারা দেশে সহিংসতায় 28 জনের নিহত হওয়ার কথা বলেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যদিও সংখ্যাটা একেবারেই বিশ্বাসযোগ্য নয়, কারণ ভিডিও ফুটেজ, ছবি এবং অন্যান্য আলামত দেখে যে কেউ প্রশ্ন তুলতেই পারে, সংখ্যাটা কি আসলেই 28 নাকি এর চাইতেও আরো অনেক গুণ বেশি? শাহবাগের একাংশ যারা কিনা মানবতাবাদী, উদারপন্থায় বিশ্বাসী, ব্যানার ফেস্টুন নিয়ে তারা এই রাতে অন্ধকারে ঘটানো নির্যাতনের বিরুদ্ধে রাস্তায় নামলো, প্রতিবাদও করলো। কিন্তু আরেকটি বড় অংশ ক্রমাগত উস্কে দিচ্ছিল ইসলামোফোবিয়া, ধর্মভিত্তিক রাজনীতির প্রতি ঘৃণা।
সরকারের নির্যাতনকে দিচ্ছিল বৈধতা। এমনকি হেফাজতের নেতাকর্মীদের উপর এই যে একটা হামলা, আক্রমণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেদিন করেছিল, সেই পরিকল্পনার সাথে গণজাগরণ মঞ্চের নেতা ইমরান এইচ সরকারের সম্পৃক্ততার কথা উল্লেখ রয়েছে তৎকালীন আইজিপি শহীদুল হকের লেখা একটি বইতে। তাহলে কি বলা যায় না যে মতিঝিলের শাপলা চত্বরে সেই নির্যাতনের সাথে সম্পৃক্ত ছিল শাহবাগের গণজাগরণ মঞ্চ? শাহবাগে সৃষ্ট মবক্রেসিতে দেশের আইন রাতারাতি পাল্টে ফেলে শাস্তির বিধান পাল্টানো আর শাপলা চত্বরের আরেক মবক্রেসিতে নির্বিচারে মেরে দমিয়ে ফেলা শুধু শাহবাগ থেকে শাপলা নয়, গোটা দেশের সামনে শাহবাগের সত্যিকারের চেহারা তুলে ধরল। এই মঞ্চ যে আর দেশপ্রেমীদের নাই, শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ হাসিলের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে, তা বুঝতে আর বাকি থাকলো না কারোরই। রাজনীতির নাম যেখানে জড়িয়ে যায় সেখানে ধ্বংস যেন এক চূড়ান্ত বাস্তবতা। 2013 এর গণজাগরণ মঞ্চ জেগে ওঠার কদিন বাদেই জুড়ে গিয়েছিল রাজনৈতিক লেজুর বৃত্তি। ফলাফল বিভক্তি আসলো মতামত ও চিন্তাধারায়। যারা মুক্তিযুদ্ধের চেতনায় গিয়েছিল তারা ফিরে আসলো সরকারের অভ্যন্তরীণ বিতর্কিত হস্তক্ষেপের আভাস পেয়ে, আর যারা গিয়েছিল রাজনৈতিক স্বার্থের ঘ্রাণ পেয়ে তাদের মধ্যে শুরু হয়ে গেল দলীয় বিভক্তি। কার্যসিদ্ধি তো হয়েই গেল, আর বাঁচিয়ে রেখে লাভ কি? লাভ আসলেই হচ্ছিল না, বরং সরকার যখন দেখলো তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে গণজাগরণ মঞ্চ, তখন এটিকে দাবিয়ে দিতে শুরু করলো। ধীরে ধীরে স্তিমিত হয়ে গেল গণজাগরণ মঞ্চ, কিন্তু নতুনভাবে আবার জেগে উঠলো। তাহলে কিভাবে? ফ্যাসিস্ট সরকার তো পালিয়েছে 2024-এ, কিন্তু 17 বছর ধরে সৃষ্টি করা পরগাছাগুলো রেখে গেছে। তাদের মাঝে আছে 2013-তে গণজাগরণ মঞ্চের আড়ালে তৈরি করে রেখে যাওয়া রাজনৈতিক পাপেট ট্রাপ। ধর্ষণ ইস্যুকে সামনে রেখে অরাজকতা সৃষ্টির সুযোগ খুঁজছিল তারা। কদিন আগেই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন সহ 9 দফা দাবিতে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামে সেই সংগঠনের নেতৃত্ব দেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও গণজাগরণ মঞ্চের কর্মীরা। অথচ এর আগেই গ্রেফতার হয়েছিল আসামি। এ সময় পুলিশের উপর পূর্ব পরিকল্পিত হামলা করে তারা। মানুষকে আবার স্মরণ করিয়ে দেয় ফ্যাসিস্ট সরকারের হাতে তৈরি শাহবাগের কথা। যখন হরেক রকম তর্ক বিতর্কে জর্জরিত শাহবাগের গণজাগরণ মঞ্চ, যাদের দেওয়া হচ্ছে শাহবাগী ট্যাগ, একটা সময় পর যারা ছিল শুধুই ফ্যাসিস্ট সরকারের দোসর, কেউই কি তাদের অপশক্তিকে রুখে দিতে চায়নি? সাবেক সরকারের আমলে না পারলেও এখন তো সম্ভব। 2024-এর জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতনের পরপর জেগে উঠেছে তারা বিভিন্ন ঐক্যে। শাহবাগীদের প্রতিহত করার জন্য দলগুলো করেছে শাহবাগ বিরোধী আন্দোলন। উদ্দেশ্য ফ্যাসিস্ট সরকারের দোসরদের দমন করা, আবার রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশমুখী করার জন্য চাপ প্রয়োগ করা। কিন্তু এই আওয়ামী ফাইলদের দমাতে গিয়ে আবারও আঘাত চলে আসছে সাধারণ মানুষের স্বাধীনতায়, উদারতায়, চিন্তা ভাবনায়। কেউ আপনার চিন্তার বাইরে পা রাখলেই তাকে পরিয়ে দিচ্ছেন শাহবাগী ট্যাগ। কিন্তু শাহবাগী বলতে আসলে কি বোঝায়? যত্রতত্র ট্যাগিং কালচার মানুষের রক্তে মিশে আছে আদিকাল থেকেই। দাড়ি টুপি থাকলেই যেমন কিছু দেশে জঙ্গি ট্যাগ লেগে যায়, আওয়ামী সরকারের বিরুদ্ধে গেলেই যেমন লেগে যায় জামায়াত শিবিরের ট্যাগ, ঠিক তেমনি বামপন্থী বা নানান কারণে মতের বিরুদ্ধে গেলেই গায়ে সেটে দেওয়া হচ্ছে শাহবাগী ট্যাগ। শাহবাগী ট্যাগ দিয়ে উদারনীতির মানুষকে দমন করা কিংবা তৌহিদি জনতার নাম দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত, সবটাই শুধু আমাদেরকে ঘোল খাওয়ানো হচ্ছে। এই ট্যাগিং কালচার থেকে বেরিয়ে এসে যখন আমরা সবাই মিলে এক হতে পারবো, সবাই মিলে এক হয়ে অন্যায়ের বিরুদ্ধে একসাথে দাঁড়াতে পারবো, যেদিন সাদাকে সাদা আর কালোকে কালো বলার অধিকারটুকু পাবো, সেদিন আমরা হব প্রকৃত স্বাধীন। ঠিক সেই দিন আসবে স্বাধীনতা। তবে এই কথা বলে রাখি যে সব মাথা মোটার আসলে স্বাধীনতার প্রয়োজন নেই।